অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতাল সিলগালা, প্রধান কার্যালয়েও অসংখ্য টেস্টিং কিট। বেরিয়ে আসছে চেয়ারম্যান সাহেদের নানা কুকীর্তি। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মত বিশেষজ্ঞের, কোভিড আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু, শনাক্ত ৩,০২৭ জন। আবারও অশান্ত পাহাড়, বান্দরবনে গুলিতে MN লার্মা গ্রুপের জেলা সভাপতি সহ নিহত ৬, গুলিবিদ্ধ আরও ৩ জন গুরুতর। অভিযোগের তীর সন্তু লার্মা গ্রুপের দিকে। বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকে তাকিয়ে বিএনপি, পরিবারের ওপরই থাকছে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত। এবং কাজের লোক সেজে তথ্য নিয়ে গাজীপুরে অভিনব উপায় ডাকাতি, ৬ সদস্য গ্রেফতার, বাকিদের ধরতে মাঠে পুলিশ, আতঙ্কে এলাকাবাসী। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সিলগালা করে দেয়া হলো রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ভুয়া কোভিড রিপোর্টের কারণে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। রাজধানীর রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় এভাবেই ঝুলিয়ে দেওয়া হয় তালা। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের সোমবারের অভিযানে মেলে লাগামহীন দুর্নীতির প্রমাণ। এরপর মঙ্গলবার শাখাটি সিলগালা করে দেওয়া হয়। সমস্ত মিথ্যা রিপোর্ট তৈরি করার কারণে হেড অফিসে বসে, এবং দুঃখজনক হচ্ছে এই স্যাম্পলগুলি লোকজনের বাড়িতে কালেকশন করে নিয়ে এসে এই রিজেন্ট গ্রুপের যে হেড অফিস, যেটা কিন্তু হাসপাতাল নয়, হেড অফিসে বসে এই সমস্ত স্যাম্পলগুলি রেখে দিত এবং ৫-৭ দিনের স্যাম্পলগুলি একসাথে করে তারা কিন্তু পরবর্তী ফেলে দিত। আমরা কিন্তু সেই স্যাম্পলগুলো পেয়েছি, একই সাথে সেই ভুয়া রিপোর্টও পেয়েছি। নানাবিধ অভিযোগের কারণে এই প্রতিষ্ঠান দুটোকে সিলগালা করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় করোনাকালে এমন জঘন্য প্রতারণার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বললেন, রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ ছাড় পাবেন না। রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নেই, কারণ হচ্ছে কি, রাজনৈতিক পরিচয় কারো আছে কি নাই সেটা দেখার বিষয় না। অপরাধী, অপরাধ যিনি করবেন তিনি অপরাধী, তার একটাই পরিচয়, তিনি অপরাধী। তিনি এই অপরাধকে আড়াল করার জন্যই তিনি রাজনৈতিক সুবিধা নিয়ে থাকেন, রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করেন, রাজনৈতিক লেবাস দেওয়ার চেষ্টা করেন। এরা আসলে কখনো রাজনৈতিক কর্মী না। কারণ একজন সত্যিকারের রাজনৈতিক কর্মী, আমি একজন নাগরিক হিসেবে মনে করি, সে মানুষের জন্য তার ভালোবাসা থাকবে, ডেডিকেট থাকবে। একজন সত্যিকার রাজনৈতিক কর্মী কখনোই মানুষের পকেট কেটে সে টেস্টের নামে বাণিজ্য করবে না। এদিকে রিজেন্ট হাসপাতালের মিরপুর শাখায় গিয়ে জানা যায়, বিনামূল্যে পরীক্ষার কথা থাকলেও সেবা প্রত্যাশীদের কাছ থেকে নমুনা সংগ্রহে নেওয়া হতো ৩,৫০০ টাকা করে। আপনাদের ওদেরকে কত টাকা দিতে হয়েছে? এই তো ৩,৫০০ টাকা। এই যে ৩,৫০০ টাকা। ২০১৪ সালের পর নবায়ন হয়নি উত্তরা শাখার লাইসেন্স, আর ২০১৭ সালের পর নবায়ন হয়নি মিরপুর শাখার অনুমোদন। লাইসেন্স নবায়ন না হওয়ার পরও প্রতিষ্ঠানটির সঙ্গে কোভিড হাসপাতালের চুক্তি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। উত্তরায় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, জাফর, রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে এই মুহূর্তে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে কিছুক্ষণ আগে রিজেন্ট গ্রুপের, আপনারা জানেন যে রিজেন্ট হাসপাতাল যেটি উত্তরায় রয়েছে সেটি সিলগালা করা হয়েছে। এখন এই রিজেন্ট গ্রুপের যে প্রধান কার্যালয় যেটি রয়েছে উত্তরার ১২ নম্বর সেক্টরে, সেটি সিলগালা করার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন চলছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম, এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, এই রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়টিতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যেটি ধরা পড়েছে যে এখানেই আসলে যে অনুমোদনহীন কিট রাখা হতো এবং বিভিন্ন ধরনের যে ভুয়া রিপোর্ট তৈরি করা হতো, কোভিড-19 শনাক্তকরণের যে রিপোর্টগুলো সেখানে তৈরি করা হতো। এবং একটি বিষয় যদি জানাতে চাই যে কোভিড-19 পরীক্ষার জন্য যেখানে তাদের কোনো পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই, টাকা নেওয়ার কোনো সুযোগ ছিল না, তারপরেও কিন্তু তারা টাকা নিতেন ৩,৫০০ টাকা করে। এবং একটু যদি আরেকটি বিষয় যদি জানাতে চাই যে তারা এই টাকাগুলো সংগ্রহ করার ক্ষেত্রে যেটি অনুমোদন ছিল না, কেবলমাত্র তাদের হাসপাতালে যারা ভর্তি হতেন তাদেরই নমুনা সংগ্রহের সুযোগ ছিল। কিন্তু এই জায়গাটিতে, এই রিজেন্ট গ্রুপের এই কার্যালয়টিতে, এটি আসলে যে কোনো হাসপাতালও নয় এবং এটি আসলে যে কোনো নমুনা সংগ্রহের বুথও নয় এবং কোনো পরীক্ষা কেন্দ্র নয়। তারপরে আসলে যে দেখা যাচ্ছে যে এখান থেকে প্রচুর কিট সংগ্রহ করা হয়েছে এবং যেগুলোর আসলে কোনো অনুমোদন নেই। আমরা যদি একটু
চেষ্টা করব র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের সঙ্গে একটু কথা বলার জন্য, যে এখানকার যে সবচেয়ে যে প্রক্রিয়াটি কি রয়েছে সেটা একটু জানার জন্য। আমরা আসলে যেটি দেখছি যে যেই জিনিসপত্রগুলো তারা আসলে জব্দ করবেন সেগুলোর আসলে একটি তালিকা করা হচ্ছে, এবং সে তালিকা করার পর জিনিসপত্রগুলো যে এখানে তারা জিম্মায় রেখে দিবেন, তারপরে আসলে যে অল্প কিছুক্ষণের পরেই তারা এটি জব্দ করবেন, সিলগালা করবেন। এবং যে কথা রয়েছে এই এখানে যারা মোট 17 জনকে আসামি করে, যেটি রিজন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে আসামি করে, প্রধান আসামি করে মোট 17 জনকে যেই তারা চেষ্টা করবেন যেন একটি মামলা করার জন্য। একটি বিষয় জানাতে চাই যে এখানেই কিন্তু মোহাম্মদ শাহেদ, যিনি রিজন গ্রুপের চেয়ারম্যান, আমরা একটু সারোয়ার আলমের সঙ্গে একটু কথা বলবো। এখানে যেটি হয়েছে, এখানে যেটা হলো যে তার তো অনেকগুলো অভিযোগ, আপনার টেস্ট না করে রিপোর্ট দেওয়া, তারপর টাকা নেওয়া, এবং একই সাথে হচ্ছে সে মানে গাড়ি ব্যবসাকে করছে, এবং তারপরে হচ্ছে যে এই সে সরকারকে বলছে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, কিন্তু রোগীদের কাছ থেকে প্রত্যেকের কাছে টাকা নিয়েছে, এবং নানাবিধ অভিযোগ তার এখানে আমরা পেয়েছি। এটা এমনকি তার যে ওষুধের যেটা হচ্ছে স্টক, সেখানে আসতে দেখলাম 5 থেকে 6 বছর আগে যেগুলো হচ্ছে আপনার এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেই সমস্ত সার্জিক্যাল আইটেম আমরা পেয়েছি নানাবিধ। এবং তার যে ল্যাব রয়েছে সেই ল্যাবও কিন্তু কোনো টেস্ট করতো না করে কিন্তু ভুয়া রিপোর্ট দিত তার নিজস্ব ল্যাবে। এবং একই সাথে আমরা দেখলাম যে ল্যাবের মধ্যে, ফ্রিজের মধ্যে একটা জায়গায় ওষুধ রিয়েজেন্ট রয়েছে একটা অংশে মাছ রেখেছে, এরকম নানাবিধ অভিযোগ পেয়েছি আমরা। তো এই সমস্ত কারণে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে দায়ের হবে 17 জনের বিরুদ্ধে। আর আমরা রিজেন্ট হাসপাতালকে সিলগালা করে দিয়েছি ইতিমধ্যে, আর উত্তরপাড়া ব্রাঞ্চ স্কিম, আর এটা রিজেন্টের হেড অফিস এখানে বসে সে মূলত এই ফেক রিপোর্টগুলো তৈরি করতে, স্যাম্পল এখানে নিয়ে আসছে, যেটা এখানে আসার কোনো সুযোগ নেই, কারণ এটা হেড অফিস, এটা হাসপাতাল নয়। কিন্তু এইখানে সে স্যাম্পল নিয়ে আসতো, 5-7 স্যাম্পল একসাথে জমিয়ে পরে ফেলে দিত, আমরা পাশের রুম থেকে পেয়েছি, ওইখান থেকে হচ্ছে সে রিপোর্টগুলো প্রিন্ট করে লোকজনকে দিত। তো এইটাও সিলগালা করা হচ্ছে ক্রাইম সিন হিসাবে, আর এখন এটা ইনভেন্টরি করে আমরা কিছুক্ষণের মধ্যে এটা সিলগালা করে দিচ্ছি। না পেয়েছি, এখানে পেয়েছি, এখানে প্রচুর রিপোর্টও পেয়েছি, এবং আপনার এখানে আপনার আলামতও পেয়েছি, যে আপনার স্যাম্পল যে কালেকশন করছে লোকজনের কাছ থেকে, সে শতাধিক প্রায় হচ্ছে আপনার স্যাম্পল পেয়েছি। এখানে স্যাম্পল আসার কোনো সুযোগই নেই, এখানে আসার কথাই না। এবং কোভিড স্যাম্পল, এখানে করোনার স্যাম্পল তো আসবেই না, কারণ করোনার স্যাম্পল সে বাড়িতে কালেকশন করেছে, সে হাসপাতালে নিয়ে গিয়ে সেখান থেকে আইপিএস বা হচ্ছে এনএফসি টেস্ট করানোর কথা, কিন্তু স্যাম্পলগুলো এখানে নিয়ে আসতো হেড অফিসে, এখানে নিয়ে এসে 5-7 দিন একসাথে করে ফেলে দিত, আর লোকজনকে ফেক রিপোর্টগুলো দিত। এটা সিলগালা করছে, রাইট। একটি বিষয় যেটি আমরা দেখছি যে আপনারা তালিকাবদ্ধ করছেন এখানকার জিনিসপত্রের, এইগুলো আসলে কাদের জিম্মায় রাখবেন? না, এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে, দায়িত্ব এখন যারা আছে তাদের জিম্মায় আমরা এটা রেখে দিচ্ছি, কিন্তু ইনভেন্টরি করা হচ্ছে, কি মালামাল আছে ইনভেন্টরি করে তাদেরকে আমরা জিম্মা দিয়ে দিচ্ছি, বাট প্রতিষ্ঠান সিলগালা থাকবে। এইখানে যে আপনারা তো এটার সঙ্গে কি হাসপাতালের কোনো সম্পৃক্ততা পেয়েছেন, যে কারণে এটা আপনারা? হ্যাঁ পেয়েছি, কারণ এই যে স্যাম্পল সে কালেকশন করে, প্রথমত হচ্ছে এই করোনার বা কোভিডের স্যাম্পল কিন্তু বাইরে কালেকশন করার কোনো সুযোগ তার নেই, কারণ তাকে পারমিশন দেওয়া হয়, নাম্বার 1। সে কোনো ধরনের অনুমোদন ছাড়াই সে কালেকশন করছে, এক। সেকেন্ডলি প্রত্যেক কাছে টাকা নিয়েছে, তার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই, 35 টাকা নিয়েছে। থার্ড হচ্ছে টেস্ট না করে সে হচ্ছে রিপোর্ট দিয়েছে। তো এই স্যাম্পলগুলি কালেকশন করে সে এখানে নিয়ে আসছে হেড অফিসে, হাসপাতালে তো নিত্য এখানে আসতে এখানে নিয়ে আসতো, এবং আমরা কিন্তু এখান থেকে শতাধিক স্যাম্পলও পেয়েছি, এবং এই স্যাম্পলগুলো এখান থেকে রিপোর্ট তৈরি করতো, এখানে রিপোর্ট তৈরি করে কম্পিউটার প্রিন্ট করে এখানে লোকজনের কাছে মেইলে পাঠাতো, এবং সেই রিপোর্টও পেয়েছি, এবং কম্পিউটার থেকে আমরা সমস্ত কিছু পেয়েছি, এবং এটা একটা বড় ক্রাইম সিন। এবং এখান থেকে কিটও পেয়েছি, যেগুলো হচ্ছে আপনার ওই যে র্যাপিড টেস্ট কিট, যেটা আমাদের গভর্নমেন্ট এখন অনুমোদন দেয়নি বা ডব্লিউএইচও দেয়নি, সেই কিটও পেয়েছি। আমরা ধরে নিচ্ছি এগুলো তো সে ব্যবসা করতে অন্য কিছু করতেন, এরকম নানাবিধ অভিযোগ এখানে আমরা পেয়েছি। সারোয়ার ভাই, আমরা আসলে আরেকটু অভিযোগ এখানে পেয়েছি যে এই যে তার যে কার্যালয় রয়েছে, তারা আসলে যে তাদের ভাড়ার মেয়াদ শেষ হয়ে গেছে গত জুনে, তারপর আসলে যে তারা চুক্তি নবায়ন না করে এইটি আসলে দখলে রেখেছেন। আসলে তার অনেকগুলি অভিযোগ, আপনি ধরেন এখানে যারা এমপ্লয়ি আমরা পেয়েছি, তারা এখানে গতকাল থেকে আজকে তার 50 জন এমপ্লয়ীদের সাথে কথা বলেছে, বেশিরভাগ এমপ্লয়ি 3 মাস থেকে 6 মাসে কোনো বেতনই তারা পাচ্ছে না। এবং এখানে আজকে জানলাম যেটা, সেটা হচ্ছে এই বাড়ির যিনি মালিক, তাকে ভাড়াও দেওয়া হচ্ছে না, চুক্তি নবায়ন করছে না, এরকম এক ধরনের দখলবাজি বজায় রেখে সে মূলত এগুলো চালাচ্ছিল। না, এখন যেটা হচ্ছে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মামলা দায়ের হবে। তারপরে আমরা আশা করছি যে তার এই যে টাকা কোথায় সে নিয়েছে, কোথায় আত্মসাৎ করছে, এর সাথে অন্যান্য সংস্থা যারা আছে আমাদের সিআইডি মানি লন্ডারিং মামলা করতে পারে, এমনকি দুদকের সাথে ইনভলভ হতে পারে। আপনারা যে মামলাটি করবেন সেটি আসলে যে কোন ধারায় বা এটি স্পেসিফিক্যালি সে যে প্রতারণা করছে, মানুষের কাছ থেকে সে টাকা নিয়েছে, টাকা নিয়ে টেস্ট না করে যে এই যে প্রতারণা আশ্রয় নিয়েছে, সংঘবদ্ধভাবে ক্রাইম করে প্রতারণা করেছে, এই জন্য তার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আপনার অপরাধের কারণে, ফৌজদারি অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
চিকিৎসা সেবার দুর্বলতা নিয়ে আরো এরকম ঘটনা আছে, তাদের বিরুদ্ধে না অবশ্যই আমরা দেখছি এটা আসলে আমরা যৌথভাবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর সহ আমরা অ্যাসিস্ট করছি, সবাই মিলেই চেষ্টা করছি যে এমনকি গণমাধ্যম সবাই মিলে চেষ্টা করছি যে এখানে যারা এরকম প্রতারণা করছে বা অনিয়ম করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। একটা বিষয় আমরা যেটি দেখছি যে জেকেজির পরে তাদেরও আসলে এই ধরনের একটি অভিযোগ এবং এরকম আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু অভিযোগ শোনা যায়। অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আপনার কি ব্যবস্থা? না ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের 11টি সুপারভাইজিং টিম করা হয়েছে, তারা কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সুপারভাইজিং করছে, চিকিৎসা সেবা কি অবস্থা চলছে, সুতরাং সুপারভিশন কিন্তু আছে এবং করছে, আমরা সবাই মিলে করছি। এখন বিষয়টা হচ্ছে যে এই করোনার মতো একটা ক্রান্তিকালে এখানে এই সময় এসে যে কেউ টেস্ট না করে রিপোর্ট দিবে, এটা তো আপনি হাতে নাতে না পাবেন তো বিশ্বাসই করা যায় না। এটা আমি তো একজন সেটি কিন্তু তারা অবলম্বন করেছেন। যেমন আমরা যেটি দেখতাম যে সাধারণত আপনি যেটি জানেন যে কোভিড-19 পরীক্ষার ক্ষেত্রে দৈনিক কিন্তু 20% আশেপাশেই যে কৌশলটি আছে সেটি কিন্তু তারা অবলম্বন করেছেন। যেমন আমরা যেটি দেখতাম যে সাধারণত আপনি যেটি জানেন যে কোভিড-19 পরীক্ষার ক্ষেত্রে দৈনিক কিন্তু 20% আশেপাশেই কিন্তু যে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হচ্ছেন, ঠিক তাদের ভুয়া রিপোর্ট পত্রগুলোর ক্ষেত্রে ঠিক একই ধরনের চিত্র কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ বেশিরভাগ রিপোর্টগুলো তারা নেগেটিভ করতেন এবং কিছু কিছু রিপোর্ট তারা পজিটিভ করতেন। অর্থাৎ যেন বিশ্বাসযোগ্য হয় সেই কারণে তারা যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা যে কৌশলগুলো নেওয়া দরকার সব ধরনের কৌশলই কিন্তু তারা অবলম্বন করতেন। তো আমরা আসলে যেটি দেখছি যে রিজন গ্রুপের যে প্রধান কার্যালয় যেটি আছে সেটিও কিন্তু সিলগালা করে দেওয়ার যে প্রক্রিয়া আছে সেটি যে শুরু হয়েছে এবং আমরা আসলে যেটি দেখছি যে তারা যে জিনিসপত্রগুলো আছে সেইগুলো যেন জিম্মায় রাখার জন্য একটি তালিকা করা হচ্ছে এবং আমরা আসলে যেটি দেখছি যে কয়েকজনকে আটক করে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গতকাল যেই অভিযান চালানো হয়েছিল সেখানে 8 জনকে আটক করা হয়েছে এবং মোট 17 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলায় ফৌজদারি অপরাধের অভিযোগে আসলে যে মামলা করা হবে, যেটি আসলে যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা হয়ে যাবে। যেই সিলগালাটি করার পরে রিজন গ্রুপের প্রধান কার্যালয়ের সিলগালা করে দেওয়ার পরেই কিন্তু আসলে যে একটি মামলা করা হবে এবং র্যাবের তরফ থেকে ভ্রাম্যমাণ আদালতের তরফ থেকে যেটি বলা হচ্ছে ঠিক একইভাবে যেমন নিয়মিত মামলা করা হবে, ঠিক অন্য দিক দিয়ে তাদের বিরুদ্ধে যে মানি লন্ডারিং অর্থাৎ অর্থ পাচার মামলা সেটি আসলে যে করা হবে, যেটি অভিযোগ রয়েছে যে তারা শুধুমাত্র নমুনা পরীক্ষার জন্যই যে জালিয়াতি বা প্রতারণায় আশ্রয় নিয়ে মোহাম্মদ শাহিদের যে গাড়িটি রয়েছে সেটিও কিন্তু জব্দ করা হয়েছে এবং তিনি এখানে যে অফিস করছেন সেটি কিন্তু যে কোনো ধরনের চুক্তির মেয়াদ শেষ। রিজন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু জব্দ করা হয়েছে এবং তিনি এখানে যে অফিস করছেন সেটি কিন্তু যে কোনো ধরনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নবায়ন না করে তিনি আসলে এটি দখলে রেখেছেন। তো এই ছিল জাফর আমার কাছে সবশেষ খবরাখবর। রাজধানীর উত্তরে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সে বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের গেল 4 সপ্তাহ ও চলতি সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে কেউ বলছেন এখনই নিশ্চিত হওয়ার সুযোগ নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংক্রমণের হার তরতর করে নেমে যাবে না বলেও মত তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশে 18তম সপ্তাহে এসে আগের চেয়ে 4 সপ্তাহের তুলনায় সংক্রমণের গড় কমেছে মৃত্যুর সংখ্যাও। এসব তথ্যের সঙ্গে একমত অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন শীল মনে করেন জুনেই পিক ছিল ঢাকায়, তবে অন্য কোনো জেলায় হয়তো তা বিচ্ছিন্নভাবে ওঠানামা করতে পারে। আমি যেটা মনে করছি ঢাকা অলরেডি পিক পার হচ্ছে, ঢাকা শহরটা কিন্তু পিক পার হচ্ছে। অন্য শহর বা এগুলোতে হয়তো সময় লাগবে, যেমন গ্রাম অঞ্চলে হয়তো আরো সময় বেশি লাগবে পিক আসতে। ভাইরাসকে একটা মেজর ইমিউন বেসের মুখোমুখি হতে হয়, তখন ম্যাসিভ মিউটেশন হয়। সেই মিউটেশনটা অনেক সময় ভাইরাসের তীব্রতা বাড়তে পারে, আবার কমে যেতে পারে। বেশি মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা থাকে তখন ভাইরাসের মাল্টিপ্লিকেশন একেবারে কমে যায়, এনভায়রনমেন্টের পরিমাণ কমে এবং শেষে এক পর্যায়ে এটা ধীরে ধীরে কিন্তু আমাদের সমাজ থেকে বা এনভায়রনমেন্ট চলে যাবে। আইডিসিআর বলছে কিট স্বল্পতায় 17-18তম সপ্তাহে কিছুটা কম ছিল পরীক্ষার সংখ্যা, তাই নিশ্চিতভাবে বলা যাবে না পিক ছিল জুনেই। গত সপ্তাহে ঝামেলা ছিল ব্যবস্থাপনায় টেস্টিং কিট নিয়ে, ফলে সবাইকে টেস্ট করা যায়নি। স্যাম্পল সংগ্রহ করার পরে টেস্ট এখন সেগুলো করা হবে।
আর যদি কমেই থাকে সেটা তো ভালো খবর। তা আমাদের আগামী সপ্তাহ এবং তার পরের সপ্তাহ দেখতে হবে যে প্রবণতা কেমন। তবে এদেশে সংক্রমণের চূড়া অন্য দেশের মতো নির্ধারণ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সংক্রমণের গতি প্রকৃতি নির্ধারণ সহ নির্ণয়ের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। প্রত্যেক দেশে যেটা দেখেছে যে 100 থেকে 150 দিনের মধ্যে কিন্তু ওরা নিচে নেমে গেছে। এটার কারণ হচ্ছে ওটা নিচে নামার জন্য কতগুলো কর্মকাণ্ড আছে যেগুলো ওরা করেছে বলে ওরা নিচে নেমেছে। আমাদের এখানে ওই কর্মকাণ্ডগুলো নেই। বর্তমানে যে পদ্ধতিতে আমরা নিয়ন্ত্রণ করছি এটা যদি পরিবর্তন করতে না পারি আমরা এই বছরে নামা দেখব না। গত 7 দিনের হিসাবে সর্বোচ্চ সংক্রমিত 20 দেশের তালিকায় 16তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনা আক্রান্ত আরও 55 জনের প্রাণ গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বাড়ালো 2151 জনে। 13,173 নমুনা পরীক্ষায় 3,027 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এখন 1,68,645 জন। দুপুরে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেশি। মঙ্গলবার জানা গেল নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,027 জনের দেহে। আবারও মৃতের সংখ্যা অর্ধশতাধিক। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,027 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,68,645 জন। 24 ঘন্টা শনাক্তের হার 22.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,953 জন এবং এ পর্যন্ত 78,102 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন এবং এ পর্যন্ত 2,151 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। সবশেষ একদিনে মৃতদের 46 জনই 50 এ পর্যন্ত মারা যাওয়াদের 51%-এরও বেশি ঢাকা বিভাগের বাসিন্দা। স্বাস্থ্যকর জীবনযাপনে রোগ প্রতিরোধ বৃদ্ধি সহ দেহের সকল কার্যক্রম বেশি ভালোভাবে চলমান হয়। স্বাস্থ্যকর জীবনযাপনের অর্থ যথেষ্ট পরিমাণে তাজা ফল, শাকসবজি সহ অন্যান্য পুষ্টিকর খাদ্য গ্রহণ, যেমন বনজ প্রাণীজ আমিষ গ্রহণ করা, পর্যাপ্ত পানি পান করা, ধূমপান ও সকল প্রকার তামাক ও তামাকজাত পণ্য এবং মাদক পরিহার করা। পরিবর্তিত বাস্তবতায় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় বুলেটিনে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকেই তাকিয়ে তার দল। তবে এক্ষেত্রে পরিবারের মতামতকেই প্রাধান্য দিতে চান তারা। এদিকে এখনই কিছু বলতে চাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রীর ভাই ও বোন। এমআর আমিনের রিপোর্ট। রাজনৈতিক ও আইনিভাবে ব্যর্থ হওয়ায় পরিবারের আবেদনে 6 মাসের জন্য মুক্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে মুক্তির মেয়াদ শেষ হয়েছে 3.5 মাস। বাকি 2.5 মাস পর কি হবে এ নিয়েই এখনই শুরু হয়েছে আলোচনা। বিএনপি নেতারা বলছেন পরিবারের সিদ্ধান্তের পরই করণীয় ঠিক করবে দল। যদিও মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। একজন জাতীয় নেত্রীর কোনো পরিবার নাই, গোটা বাংলাদেশই তার পরিবার, এটা ঠিক। কিন্তু তারপরেও রক্তের বন্ধন বা নারীর বন্ধন বলতে তো একটা জিনিস আছে। সেই জিনিসটার বাইরে গিয়ে তো রাজনৈতিক দল হিসাবে আমরা কিছু করতে হলে তাদের অনুমতির প্রয়োজন পড়ে বলে আমি মনে করি। আইনের মধ্য থেকেই যেভাবে ওনাকে মুক্ত থাকার সময়টা দেওয়া হয়েছে সেইভাবেই সরকারের কাছ থেকে সুবুদ্ধির উদয় হবে, এটাই আমরা প্রত্যাশা করি। আজকে যখন নির্বাহী আদেশের মাধ্যমে উনি মুক্ত হলো, আমি আশা রাখি যে বর্তমান সরকার প্রধান অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনটাকে স্থায়ীভাবে করবেন এবং আমরা তার নিঃশর্ত মুক্তি কামনা করছি। বেগম জিয়ার মুক্তির জন্য এর আগে সরকারের দ্বারস্থ হয়েছিলেন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম ইস্কান্দার। দেখা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, কিন্তু এবার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা। বড় যেহেতু দায়িত্ব ছিল ওটাই নিয়ে আসা, সে অসুস্থ ছিল, সেই জন্য আমি করেছি, আমার দায়িত্বটুকু আমি পালন করেছি। কার সাথে ডিসকাস করবে, কি করবে, আমি এগুলো সম্বন্ধে কিছু বলতে পারবো না। জামিনের বিষয়ে যাতে আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে কি আপনাদের কোনো উদ্যোগ বা আবেদন কোনো কিছু থাকবে? না, আমি আপনাকে বললেই আপনি এটা করে দেবেন, আমি কিছু বলতে চাই না। যদিও মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধি ও মুক্তি শর্ত শিথিলের আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরও থাকছে। রংপুরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন ভুয়া ডিগ্রিধারী চিকিৎসক। প্রতারক চক্রের 7 সদস্য গ্রেফতার। কাজের লোক সেজে বাসায় আসা যাওয়ার মাধ্যমে জেনে নেওয়া হতো সব তথ্য, এরপর কাটা হতো ডাকাতির ছক।
গাজীপুরের বাঘলবাড়িতে এমন ঘটনায় জড়িত 6 ডাকাতকে পুলিশ গ্রেফতার করলেও স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। রাজিবুল হাসানের রিপোর্ট। সিসিটিভির ফুটেজে দেখা যায় গভীর রাতে মুখোশ পরা ডাকাত দল ডাকাতির পর অধ্যাপকের বাসা থেকে বের হচ্ছে। গত 24 জুন রাতে বাসার সামনে ও পিছন দিক দিয়ে দুটি গ্রুপে ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরে পরিবারের 3 শিশু ও 2 নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিয়ে যায় নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল। অধ্যাপক অজ্ঞাত 7-8 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করলে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একে একে 6 ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জহিরের বাসার সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে লুট হওয়া কিছু স্বর্ণালংকার ও আরেকজন সুলতানের বাড়ি থেকে 2টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। ছুরি ধরে ধাক্কা দিয়ে ওই ইয়ার উপরে বসাই দিচ্ছে। রাত্রে ঘুমাইতেই পারে না, মনে হয় কি ওরা সামনে রয়েছে বা কিংবা আসতেছে। পুলিশ বলছে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। 10 জন ডাকাত এই ঘটনা সংঘটিত করেছে। এর মধ্যে 10 জনের মধ্যে আমরা 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, আর বাকি 4 জনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলতেছে। প্রায় 15 লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হলেও এই পর্যন্ত 5 লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলার সময় আরও থাকছে। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি কমলেও বাড়ছে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। রংপুরে হিউম্যান কেয়ার নামে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক ভুয়া চিকিৎসক প্রতিষ্ঠানের মালিক সহ প্রতারক চক্রের 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজের নামের সঙ্গে MBBS ও FCPS ডিগ্রিধারী সাইনবোর্ড লিখে মোতালেব হোসেন নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। ভুয়া ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকও ভুয়া, সব মিলিয়ে চিকিৎসা নিয়ে প্রতারণার বিরাট ফাঁদ। রংপুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চক্রটি সক্রিয় থাকলেও ধরাছোঁয়ার বাইরে ছিল এতদিন। করোনা মহামারীতে এই রোগেরও চিকিৎসা করছিল ভুয়া ডাক্তার। সোমবার রংপুর নগরীর জেল রোডে অভিযান চালিয়ে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার মোতালেব হোসেন রিপন, ল্যাবের মালিক মোস্তফা কামাল, ম্যানেজার তৌহিদ সহ চক্রের 7 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। দালাল আনিয়ে আর কি ভুয়া ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করায়, যে ট্রিটমেন্টটা আমাদের কাজে লাগে না। আমরা তো গ্রাম থেকে আসি, আমরা তো ডাক্তার বুঝি না কোনটা ভুয়া আর কোনটা সঠিক। আমাদের যদি ক্ষতি হয় সেটা আমি মনে করি তার উচিত একটা বিচার হওয়ার দরকার। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অভিযানের সময় চিকিৎসকের সনদ ও ল্যাবের অনুমোদনপত্র দেখাতে পারেনি তারা। একটা কাগজও দেখাতে পারে না। তাদের সঙ্গে একটা দালাল চক্র আছে। এই দালাল চক্রগুলো তারা বিভিন্ন জায়গা থেকে সশস্ত্র মানুষকে নিয়ে আসে এখানে এই ভুয়া ডাক্তারের কাছে এনে, এমনকি এই করোনার সময় সে করোনা চিকিৎসা করতেছে, যেটা খুবই ভয়াবহ। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন প্যাথোলজি, ইভেন ক্লিনিকও আছে রেজিস্ট্রেশনবিহীন, এইসব ব্যাপারে আমরা রেগুলার তদন্ত করব এবং সেটা তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের আর কোনো প্রতিষ্ঠান থাকলে সেগুলো বন্ধ করা হবে বলে জানান সিভিল সার্জন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি নামতে থাকায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল, ভেঙেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ভাঙনের আতঙ্কে নদী পাড়ের মানুষ। বিস্তারিত রিপোর্টে। মুন্সিগঞ্জে পদ্মার প্রবল স্রোতে রাস্তা ভেঙে এভাবেই হুহু করে ঢুকছে পানি। দিঘির পাড় ছাড়াও প্লাবিত বাইনখাড়া, আদাবাড়ি সহ আশপাশের এলাকা। রোববার মুন্সিগঞ্জের দিঘির পাড় টঙ্গিবাড়ি ঢাকা সড়কের 30 ফুট অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। স্রোতের তোড়ে ভাঙন অব্যাহত রয়েছে। এখনও ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত সড়কটির সংস্কার না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। রাস্তা ভেঙে যেতেছে, অনেক কষ্ট হইতেছে। এই যে গাড়ি 2 পাল্লা গাড়ি পাল্টাইলাম, ঠিক আছে, এপার থেকে ওই পার হসপিটালে পর্যন্ত লোক দিতে পারে না। আর এরা যতটুকু দ্রুতভাবে তাড়াতাড়ি করাটাই আমাদের জন্য মঙ্গল। চাঁদপুর শহরের পুরানবাজার হরিসভা এলাকায় ভাঙনে বিলীন হয়েছে 50টি বসতবাড়ি। হুমকির মুখে আরো 2 শতাধিক বাড়ি। প্রায় 93,000 বালির বস্তা ফেলে তীর রক্ষার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। গত বছর থেকে ভাঙাটা প্রকট আকার ধারণ করেছে। প্রায় 375 মিটারের জায়গার একটা কাজ চলমান আছে।
নীলফামারীতেও ভাঙ্গনে দিশাহারা মানুষ, ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন অনেকে। এদিকে মানিকগঞ্জের হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওরে এখনও পানিতে ডুবে আছে বিভিন্ন এলাকা। পানিবন্দী 6টি ইউনিয়নের 33টি গ্রামের 30,000 মানুষ। ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে জামালপুরের কয়েকটি গ্রাম। এছাড়া কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষ। বিশুদ্ধ পানি আর খাবারের সংকট দিন দিন তীব্র হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। বরিশালের বাবা ছেলে হত্যায় জড়িত 3 ডাকাতকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুটে নেওয়া ট্রলার সহ অন্যান্য মালামাল। দুপুরে পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গত 3রা জুলাই ক্রেতা সেজে ট্রলারে ওঠে গ্রেফতারকৃতরা। বাকেরগঞ্জের পাণ্ডব নদীর তীরে চর লক্ষ্মী পাশা গেলে প্রথমে ছেলে ইয়াসিনকে গলা কেটে এবং পরে বাবা হেলালকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন ও ট্রলার নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা দায়েরের পর মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি সহায়তায় সোমবার ঢাকার কেরানীগঞ্জ থেকে অভিযুক্ত 3 ডাকাতকে গ্রেফতার করা হয়। খুলনায় পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুরের মামলায় 2 পাটকল শ্রমিক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এই সংক্রান্ত আদেশ দেন মহানগর হাকিম। এর আগে তাদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আবেদন খারিজ করে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 2019 সালের 4 এপ্রিল পাটকল শ্রমিকদের কর্মসূচি থেকে পুলিশ ক্যাম্পে হামলা ও ভাঙচুর হয়। এই ঘটনায় পাট শিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং উপদেষ্টা নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করে পুলিশ। গতকাল বিকেলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভুয়া রিপোর্ট দিয়ে কোটি টাকার ব্যবসা করা উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা, চেয়ারম্যান শাহেদের নানা কুকীর্তি ফাঁস। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মত বিশেষজ্ঞের, কোভিড আক্রান্ত হয়ে আরও 55 জনের মৃত্যু, শনাক্ত 3027 জন। বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের দিকে তাকিয়ে বিএনপি, পরিবারের ওপরই থাকছে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত। এবং কাজের লোক সেজে তথ্য নিয়ে গাজীপুরে অভিনব উপায়ে ডাকাতি, 6 সদস্য গ্রেফতার, বাকিদের ধরতে মাঠে পুলিশ, আতঙ্কে এলাকাবাসী। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।